ঢাকা শহরে একটা স্বপ্ন নিয়ে আসছিলাম যে নায়িকা হব ছোটবেলা থেকেই। সো সেই স্বপ্নটা তো অধরা থেকে গেল এবং কি আমার এখানে 15 থেকে 20 লাখ টাকার মতো এরকম আমার চলে গেছে। তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। মানুষের একটা স্বপ্ন থাকে না যে এটা হব। উনি দুদিন পর পরে আসতো যে দেখো তোমাকে এই ড্রেসটা পরাবো, তোমাকে কাশ্মীরে নিয়ে যাব, এভাবে গান করবো, একটা ঘোরের মধ্যে রাখতো আমাকে। এবং কি উনি আমাকে আমেরিকায় নিয়ে গান করবে এগুলোও বলছে। এমনকি আমেরিকা এমবেসিতে আপনার টাকাও জমা দিছে আমার ভিসা নিয়ে, কাগজপত্র নিয়ে। মানুষের স্বপ্ন থাকতে পারে, কারো পুলিশ অফিসার হওয়া, কারো ডক্টর হওয়া। আমার স্বপ্ন এরকম ছিল নায়িকা হওয়া। এখন আমার স্বপ্ন আমি পূরণ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে মানে জমি বিক্রি করা টাকাও আপনি এখানে জি এনেছিলেন জি জি, বাবার। ওটা ছিল আমার আব্বু, আমার নানা ভাই মারা যাওয়ার পরে আমার আম্মু তার বাবার বাড়ি থেকে জমি পেয়েছিল। তো জমি পাওয়াতে আমার মামা কেউ জমিটা দিয়ে দিয়েছে, বলতেছে আমার বাপের বাড়ি থেকে জমি দরকার নেই, তুমি আমাকে কিছু টাকা দাও। তখন আমার মামা আমার আম্মুরে 5 লাখ টাকা দিয়েছিল। তো ওটা আমার আব্বু বা কাউকে না জানে আমার আম্মু আমাকে আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার মামুনি আমার পাশে ছিল। সো আমার মামুনি কাউকে না জানিয়ে ওই টাকাটা আমাকে দিয়েছিল। ছোটবেলা থেকে শাবনূর ম্যাডাম এবং কি শাবানা ম্যাডামকে দেখেছি, শাকিব খানকে দেখেছি, যে সেটা একটা আশা ছিল যে তাদের সাথে আমার একটা মুভি বের হবে বা কোনো একটা কাজ করব তাদের সাথে। সেই স্বপ্ন নিয়ে আসলে ঢাকাতে আসা। ছোটবেলাটা আপনার কোথায় কেটেছিল? ছোটবেলা কেটেছে আমার বরিশাল পিরোজপুরে। ফিরোজপুরে আপনি ছিলেন, ওখান থেকে আপনি ঢাকাতে ওখান ঢুকেছেন। থেকে আমি জব করতাম চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমার কিছু টাকা জমা হয়। সো তারপর থেকে আমি ঢাকাতে আসি আমার স্বপ্নটা পূরণ করার ইচ্ছা নিয়ে। কিছু মানুষের ড্রিম থাকে না, সো আমার ওরকম একটা ড্রিম ছিল যে আমি একজন অভিনেত্রী হব। আমার ছোটোবেলা থেকে আমি নাচ, তারপরে অভিনয় করে এগুলো খুব পছন্দ করতাম। সো সেখান থেকে আমার আগ্রহটা, আর বেশি আগ্রহ শাবনূর ম্যাডামকে দেখে, কারণ উনি আমার একজন খুবই পছন্দের নায়িকা, স্বপ্নের নায়িকা ধরতে গেলে। সো ওখান থেকে আমার ঢাকাতে আসা আমার স্বপ্নটা পূরণ করার জন্য ইচ্ছা নিয়ে। শুরুতে আমার সাথে আরাফাত নামক একজন ব্যক্তির সাথে পরিচয় হয়েছিল ফেসবুকে। সো ওনার সাথে আমি কয়েকবার দেখাও করি। উনি আমাকে বলে তুমি তো ঠিকঠাক আছো, তুমি চাইলে কাজ করতে পারো। আমি আচ্ছা ঠিক আছে, তুমি যদি কাজ পাও, আমার ইচ্ছা আছে, কাজ দিও। সো এরকম 6-7 মাস ওনার সাথে পরিচয় হয়েছে, হাই হ্যালো হয়েছে, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে। হওয়ার পরে একদিন হঠাৎ করে বলল একটা বিয়োগের আমরা কাজ করব, ওই ফিল্ম। সো আমরা 4 জন আছি, আমরা 4 জনে মিলে 4 লাখ টাকা দিয়ে একটা ওয়েব ফিল্মের পর্ব হিসাবে আমরা রানিং করি। সো এটা বিক্রি করে আমরা যার যার টাকা তুলে নিব, আবার নেক্সট টাইম আবার টাকা নিয়ে নেক্সট টাইম আবার আরেকটা পর্ব করব। এটা পর্ব হিসাবে আমরা রানিং করতেছিলাম। সো সেখানে আমার থেকে নিয়েছিল 1 লাখ, আরও সবার থেকেই নিয়েছে 1 লাখ করে। নেওয়ার পরে ওটা আমরা রোজার সময়, গত 1 বছর হয়ে গেল, আমরা শুটিং করেছি রোজাতে। সো ও বলছে যে ঈদে হয় এটা রিলিজ দেবে বা বিক্রি করবে, আর বা কোরবানিতে। তো কোরবানি ঈদ দুটোটাই চলে গেল, বাট এটা নিয়ে কোনো আগাচ্ছে না। সো সাথে আমি সরাসরি বসলাম। বসার পরেও আমাকে ডাইরেক্ট বলতেছে যে এটা বিক্রি করতে পারতেছি না, এখন বিক্রি না করতে পারলে আমি কীভাবে টাকা দিব, আমি তো নিজের গাড়ি থেকে টাকা দিতে পারবো না। আমি বলতেছি তুমি তো আমাকে সেটা তখন বলো নি, তুমি আমাকে বলছো 1 থেকে 2 মাসের মধ্যে তুমি আমাকে টাকাটা ব্যাক করে দিবা। বলতেছে আমি এখন বিক্রি করতে পারতেছি না, তোমাকে দেখে মানুষে বিক্রি নিচ্ছে না। আমি এটা কেমন ধরনের কথা হলো? আমাকে দেখে নিচ্ছে না, তুমি তো আমাকে দেখে নিছো। আমার থেকে টাকাটা নেওয়ার সময় তুমি আমাকে বলো না যে তোমাকে দেখে বিক্রি হবে না। তুমি আমার থেকে টাকা নিছো যে তুমি বিক্রি করবা, আমাকে চয়েস করেই তুমি নিছো, আমি তোমাকে জোর করে বলি নাই। সো এখানে বলতেছে তুমি একটা বড় ভাই তোমাকে চয়েস করছে, তুমি ওনাকে একটু পার্সোনালিটি টাইম দাও, তাহলে যদি আমি বিক্রি করতে পারি। আমাকে অসম্ভব, আমি খারাপ কাজ করব না দেখে আমি টাকা ইনভেস্ট করে আমি কাজটা করেছি, আমি টাকাও দিব আবার এসব করব, অসম্ভব, আমি এটা পারবো না। আমি তোমাকে টাকা দিয়েছি, তুমি আমাকে শুরুতে এগুলো বলোনি, সো তুমি আমার টাকা কিভাবে দিবা তুমি সেটা বলো। ও বলতেছে তোমার যে ফুটেজ, আমি 3-4টা ফুটেজ করে, তুমি ফুটেজ নিয়ে চলে যাও। ডাইরেক্ট আমাকে এই কথা বলছে। তো ওখান থেকে মূল্যমানিন্য চলে গেল আর 6-7 মাস। 6-7 মাস হওয়ার পরে এর মধ্যে আবার জুয়েল ফার্সি একটা নামক একজনের সাথে পরিচয় হয়, ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর। তো ওনার সাথে উনিও একজনের মাধ্যমে, একজন ক্যামেরাম্যানের লাইটম্যানের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হয়, যে উনি একটা সিনেমা নিয়ে আমার কাছে আসছিল, যে রাঙামাটি। সো ওই মাধ্যমে পরিচয় হওয়ার পরে রাঙামাটির সিনেমার কাজটার জন্য আমাকে নায়িকা হিসাবে নিয়েছিল। সো পরবর্তীতে ওনার সাথে আলাপ আলোচনা হয়, পরবর্তীতে ওই কাজটা আর হয়নি। ওই কাজটা না হওয়াতে উনি হঠাৎ করে একটা স্ক্রিপ্ট দিল আমাকে, যে বলে যে এরকম একটা গ্রামের একটা ক্যারেক্টার, তোমাকে মেন নায়িকা হিসেবে দেখো কেমন লাগে। আমাকে ভালো, মোটামুটি গানগুলো শোনাইলো যে ভালো, কয় চলো আমরা এটা 2 জনে মিলে শুরু করি,
পরে দিয়ে একজন প্রডিউসার আমরা খুঁজে পাবো, কারণ আমরা যদি মুখে বলি কাজ করতেছি করতেছি এটা কেউ বিশ্বাস করবে না। চল আমরা দুইজন মিলে, আমি গল্প দিচ্ছি, আমি আমি ক্যামেরা চালাবো, আমি সব কিছু করবো, তুমি এখানে কিছু একটা টাকা দাও, ইনভেস্ট করো, পরে দিয়ে আমি প্রডিউসার পেলে তোমার টাকাটা ব্যাক করে দেবো। সো তখন আমার আম্মুর জমি বিক্রি করার জন্য টাকা, আমার আম্মুর থেকে আমি পেশা দিয়ে জমি বিক্রি করার জন্য 5 লাখ টাকা নিয়েছিলাম। নেওয়ার পরে ওখান থেকে আমি 3,65,000 টাকা ওনাকে দিই ফার্স্ট লটে। আমরা ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে যাওয়ার পরে শুটিং করে আসলাম একটা গানের এবং কিছু সিকোয়েন্সের শুটিং করে আসলাম। আসার পরে ঢাকাতে ব্যাক করলাম। ঢাকাতে ব্যাক করে উনি অনেক দিন যাবত একটা প্রডিউসার খুঁজতেছিল, পাইনি। সো পাইনি বলতে উনি এখন বলতেছে আমরা এটা মিলেমিশেই শেষ করতে হবে, যেহেতু আমরা এটা শুরু করছি আমরা মিলেমিশে অল্প অল্প দিয়ে শেষ করে ফেলি আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা কিছু এগ্রিমেন্টে যুক্ত হই। এগ্রিমেন্টে যেটা লেখা আছে উনি আমার মূল্যধনটা আগে সবার আগে বুঝাই দেবে, এবং কি যেটা লাভ্য অংশ সেটার থেকে উনি 50-50 আমরা দুজনে ভাগ করে নিব। এবং কি প্রডিউসার হিসাবে, ডিরেক্টর হিসাবে ওনারই সব জায়গায় নাম ছিল, আমাকে কোনো কোথাও উনি হাইলাইট করেনি, এবং কি করতে দেয় উনি, ওনার নামই সব জায়গায় উনি হাইলাইট করছে। তখন এটা বুঝতে পারিনি। এখন যেটা ফিল করতেছি, তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। মানুষের একটা স্বপ্ন থাকে না যে এটা হবো। উনি দুদিন পর পরে আসতো, ওদের দেখো তোমাকে এই ড্রেসটা পরাবো, তোমাকে কাশ্মীরে নিয়ে যাব, এভাবে গান করবো, একটা ঘোরের মধ্যে রাখতো আমাকে। এবং কি উনি আমাকে আমেরিকায় নিয়ে গান করবে এগুলোও বলছে, এমনকি আমেরিকা এফবিসিতে আপনার টাকাও জমা দিছে আমার ভিসা নিয়ে, কাগজপত্র নিয়ে। প্রচুর আর কি একটা মানুষের স্বপ্ন কিভাবে কি দেখাতে হয়, এটা তখন সে কিভাবে টাকাটা আমার থেকে বের করবে ওরকম একটা ঘোরের মধ্যে আমাকে রেখে টাকাটা নিয়েছে, যখন আমি বুঝতে পারিনি। দিন শেষে এখন বুঝতেছি যে আমাদের শুটিংয়ের কাজ হয়েছে 5-6 মিনিটের, এবং একটা গান হয়েছে, সেই অনুযায়ী হিউজ পরিমাণ টাকা চলে গেছে। এবং আপনি কখনো আন্দাজ করতে পেরেছিলেন সে যখন আপনার কাছে প্রেজেন্ট করে যে আমরা এরকম কাজ করব, এবং আপনি তো লিড ক্যারেক্টার, এবং আপনারই ইনভেস্ট, মানে তখন কি ওনার কাছ থেকে আসলে আন্দাজ করতে পেরেছিলেন যে তার থেকে এরকম ফিডব্যাক পাবেন আপনি? কল্পনা তো আসেনি যে তার মতো একজন মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মিথ্যা কথা বলবো না, কখনো আমাকে খারাপ দৃষ্টিতে দেখেনি। সো উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো কল্পনাতে আসেনি ওনার মতো মুরব্বী একজন লোক যে এরকমের ঘৃণ্য মানসিকতা নিয়ে উনি আমার সাথে কথা বলছিল, বা আমার টাকাগুলো এভাবে নিয়ে ছিনিবিনি খেলবে, এটা আমার কল্পনাতেও আসেনি, এটা ভাবতেই পারিনি আমি। একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে মানে জমি বিক্রি করা টাকাও আপনি এখানে জি এনেছিলেন, জি এবং জি বাবার টাকা, মানে ওই ব্যাপারটা একটু জানতে চাই। ওটা ছিল আমার আব্বু, আমার নানা ভাই মারা যাওয়ার পরে আমার আম্মু তার বাবার বাড়ি থেকে জমি পেয়েছিল। তো জমি পাওয়াতে আমার মামা কেউ জমিটা দিয়ে দিয়েছে, বলতেছে আমার বাপের বাড়ি থেকে জমি দরকার নেই, তুমি আমাকে কিছু টাকা দাও। তখন আমার মামা আমার আম্মুরে 5 লাখ টাকা দিয়েছিল। তো ওটা আমার আব্বু বা কাউকে না জানে আমার আম্মু আমাকে আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার মামুনি আমার পাশে ছিল। সো আমার মামুনি কাউকে না জানিয়ে ওই টাকাটা আমাকে দিয়েছিল। একটা মানুষের স্বপ্ন ভেঙে যাওয়া, যার স্বপ্নটা ভেঙে যায় সে একমাত্র বলতে পারে যে কতটা কষ্ট হয়। মৃত্যু যন্ত্রণার থেকেও অনেক বেশি কষ্ট। যে মানুষটা ছোট থেকে অল্প অল্প করে স্বপ্নটা নিয়ে আগায়, সেই স্বপ্নটা যদি কেউ এসে হঠাৎ ভেঙে দেয়, তখন মৃত্যু, মানুষে তো মরে গেলে একবারে মরে যায়, আর আমরা কি থেকে 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 ধুকে ধুকে মরি। আমাদের পরিস্থিতি এখন আমার আব্বু জানতো না যে আমার আম্মু আমাকে টাকা দিছে, এখন তো সবাই জেনে গেছে যেহেতু এত দূর হয়েছে। সো আমার আব্বু আমার সাথে 7-8 মাস হলো কথা বলে না। আমার আব্বুর টোটালি আমার সাথে কথা বলা বন্ধ, এবং কি আমার আম্মুকে ব্লেম দিতেছে আমার আম্মু আমার আম্মু ধরতে গেলে একজন অসুস্থ মানুষ। সে কিছুদিন আগে 2টা অপারেশন হলো, এবং কি তার হরমোন নষ্ট, ওষুধের দ্বারা সে বেঁচে আছে। সো আমার আব্বু বলতেছে তুমি নিজেই মৃত্যু সজ্জায় শুয়ে আছো, আর তোমার মেয়ের জন্য আমাকে না জানাই টাকা দিছো। সেখানে আমার আম্মু একটু প্রেশারে আছে। তো এখন সবচেয়ে বেশি কথা হলো আমার আম্মু আমার সাপোর্টে আছে, কেননা যাই হোক আমার আম্মু আমাকে ফালাতে, মা বাবা কখনো তার সন্তানকে ফালাতে পারে না। সো আমার আম্মু এখানে পাশে আছে, বাট আমার বাবা আমার সাথে কথা বলে না, রাগ করে আছে। এই মুহূর্তে একটাই ক্ষোভ যে আমার নিজের প্রতি আমার নিজের রাগ হচ্ছে, যে আমি কেন এরকম একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নে আমার মা বাবা আমার পাশে নেই, আমার আম্মু এত কষ্ট পাচ্ছে, আমি নিজে এত কষ্ট পাচ্ছি। আমি নিজেও কিছুদিন আগে অনেক অসুস্থ হয়েছিলাম, আমার আম্মু আমার পাশে ছিল। কারণ একটা মেয়ে মানুষের কাছে এতগুলো টাকা অনেক টাকা,
অনেক টাকা, এখন কি আমার আম্মুর বিক্রি করা টাকা এবং আমার আম্মু কিছু গহনা ছিল সেখানে, এবং কি আমি চাকরি করতাম। মানুষের চাকরিগুলো যে কতটা কষ্ট নিয়ে চাকরি করতে হয় একমাত্র যারা চাকরি করে তারাই বুঝতে পারে। এমনও দিন গেছে আমি বাসায় রান্না করতাম না, লাঞ্চে যেটা দিত ওটা খেতাম, আবার পরের দিন লাঞ্চে যেয়ে খেতাম। এত কষ্ট করে আমি টাকাগুলো জমাইছি। সো সেই টাকাগুলো যে এভাবে চলে যাবে এটা কল্পনাতেও আসেনি। আপনি যে ইনভেস্ট গুলো করেছিলেন সেগুলোর কি প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই কি কি প্রমাণ আছে আসলে? ওনাদের নিজেদের ভয়েস রেকর্ড আছে, এবং কি জুয়েল ফার্সে ওনার নিজের হাতে লেখে ডিটেলসে কিভাবে কিভাবে টাকা নিয়েছে, কিভাবে কোন টাকা খরচ করেছে, ডিটেলসে ওনার নিজের হাতে লেখা এবং নিজের হাতে সাইন। টাকার অ্যামাউন্ট আমি কলম ধরিনি, উনি যেভাবে লিখেছে দিন শেষে আমি ওখানে সাইন করে দিয়েছি, ওনার নিজের হাতের লেখা, এবং কি উনি নিজে হিসাব করে টাকার অ্যামাউন্টটা বসিয়েছে। আপনার কাছে সেই প্রমাণগুলো আছে? জি অবশ্যই আছে। লিখিত আকারে জি সমস্ত প্রমাণ জি কি আছে জি জি যে আপনি যা যা স্টেপ বাই স্টেপ টাকা দিয়েছেন? কিন্তু এখন জি। আপনার চাওয়াটা কি আসলে? আমার চাওয়াটা এটাই যে, যে সিনেমার কাজগুলো করেছি উনি আমাকে কিছুই দেয়নি, সব কিছুই এভরিথিং ওনার কাছেই জমা, উনি আমাকে কিছুই দেয়নি। আমি চাই হয়তো হয় আমার টাকা দিক, নাহলে আমার যে সিনেমার কাজগুলো করেছে এগুলো দিক। আর ওনার যে পার্সোনাল কাজে খরচ করে, ওরা তো আমার সিনেমার কাজে উনি খরচ করেনি, ওনার যেগুলো উনি পার্সোনাল কাজে খরচ করেছে ওইগুলো আমাকে ব্যাক দিয়ে দেওয়া হোক। আর আরাফাত হোসেনের যেটা, আরাফাত হোসেনের সাথে এটা উনি টাকাই নিয়েছে, কাজ এখানে হয়নি। সো এই টাকাটা আমাকে ব্যাক দিয়ে দেওয়া হোক, এটাই। এবং অর্থনৈতিকভাবে আপনি এখন একটু মানে সমস্যার মধ্যে আছেন। অর্থনৈতিকভাবে খুবই সমস্যার মধ্যে আছি, শুধু একটু না, খুবই সমস্যার মধ্যে আছি। কেননা এতগুলো টাকা একটা ছেলে মানুষের কাছে কল্পনার বাইরে, আর আমি তো একটা মেয়ে মানুষ। আর এখানে জমি বিক্রি করার টাকা, তো এখানে ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবার থেকে একটা প্রেশার আসতেছে আমার উপরে, সবার থেকেই। আমার ভিডিওতে অনেকে খারাপ কমেন্ট করেছে এবং কি অনেক ভালো কমেন্ট করেছে, যাদের মনোভাব, কেননা আমার জায়গায় আমি বসে আছি, আপনি বসে নেই। আমার জায়গা থেকে আপনি ফিল করতে পারবেন না যে আমি কেমন, আমার মনের ভিতর বা আমার মা বাবার উপরে দিয়ে কি যাচ্ছে আমি বুঝতেছি, এমনকি আমার ফ্যামিলি বুঝতেছে। আপনারা হয় কাউকে সান্ত্বনা দেন, নাহলে ব্যর্থ থাকেন। এতটা খারাপ কমেন্ট করেন না, কিছু কিছু এতটাও খারাপ কমেন্ট আসছে, আমার আব্বু দেখা ওই দিন নাকি অনেক কান্নাকাটি করছে। তার একমাত্র মেয়েকে নিয়ে এত, আমি টাকাও দিয়েছি এবং কি বদনামের ভাগিদার হচ্ছে এখন। হয় হয়তো তাদের কোনো ফোর্সে দিয়ে আমাকে এসব খারাপ কমেন্টগুলো করতেছে, তাদেরই কোনো পার্সোনাল লোক দিয়ে করাচ্ছে কিনা আমি জানি না। আর এটা আমি যে অফিসারের কাছে আমি গিয়েছিলাম তাকে আমি কমেন্টগুলো শেয়ার করেছি, খুবই খারাপ খারাপ কমেন্ট আসছে। ভাই গার্মেন্টসের চাকরি করা বা কোথাও চাকরি করা, মা বাবার টাকা এনে দেওয়া, এটা আমি আমি জানি যে আমি কোথা থেকে টাকা নেন, কারো বিষয় না জেনে এতটা খারাপ মন্তব্য করবেন না। আমি হয়তো স্ট্রং আছি, আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না, আমার মা বাবাকে আমি সাপোর্ট দিচ্ছে। আমার মা বাবা, এমন কোনো মেয়ে আছে আমার থেকে অনেক দুর্বল মনোভাব থেকে, সো সে হয়তো আপনাদের এই কমেন্টগুলো দেখে কোনো একটা ঘটনা ঘটাই ফেলতে পারে, কোনো একটা স্টেপ নিতে পারে। তখন আপনারাই হাহাকার করবেন যে মেয়েটা কি বলো, যে মারা গেল, কিছু করতে পারলো না। তখন আপনারাই আবার দিন শেষে বলবেন যে মেয়েটা কি করলো। সো কাউকে সান্ত্বনা না দিতে পারেন, কিন্তু এতটাও খারাপ কমেন্ট করবেন না যে তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন মানুষের কাছে মুখ দেখাতে পারে না। এত এত খারাপ কমেন্ট আসছে আমি দেখেছি, এটা আমি পুলিশের কাছে শেয়ার করেছি, ওনারা দেখেছে। আমি এমন আহামরি কিছু খারাপ কিছু করিনি যে এতটাও খারাপ কমেন্ট। মানুষের স্বপ্ন থাকতেই পারে, মানুষের স্বপ্ন থাকতেই পারে, কারো পুলিশ অফিসার হওয়া, কারো ডক্টর হওয়া। আমার স্বপ্ন এরকম ছিল নায়িকা হওয়া। এখন আমার স্বপ্ন আমি পূরণ করতে পারিনি, এটা আমার ব্যর্থতা আমি মনে করি।